না, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন দুটি দেশ, বিশেষ করে শক্তিশালী এবং দুর্বল দেশের সম্পর্ক যখন আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, ঠিক বিশ্লেষণ করার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গের যেসব ডিক্লারেটরি পশ্চার, অর্থাৎ যে ধরনের রেটরিক আসলে বলা হয়, এর বাইরে গিয়ে আপনি যদি একাডেমিকভাবে ব্যাপারটা বিশ্লেষণ করেন, তাহলে আ যদি আপনি ভারত বাংলাদেশের সম্পর্কে যদি বিশ্লেষণ করতে চান, কারণ হচ্ছে আপনার ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আপনি দেখবেন যখন বাংলাদেশের মতো এরকম দক্ষিণ এশিয়ার অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো যখন তার ফরেন পলিসি প্রণয়ন এবং বাস্তবায়ন করে বা অনুশীলন করে, সেক্ষেত্রে ইন্ডিয়া ফ্যাক্টর বলে একটা বিষয় আসলে তাদের মাথায় থাকে। এবং প্রত্যেক রাষ্ট্রই, আপনি যদি নেপাল দেখেন, আপনি যদি বাংলাদেশ দেখেন, আপনি যদি মালদ্বীপ দেখেন, মালদ্বীপেও কিন্তু হচ্ছে ভারতের যে প্রভাব, নেপালে যে যে ভারতের যে প্রভাব, বাংলাদেশের যে প্রভাব, এটা আপনাকে মানতেই হবে। অর্থাৎ শক্তির রাজনীতিতে শক্তিশালী রাষ্ট্রের যে ভূমিকা বা প্রভাব আপনার, সেটাকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন বা ছুঁড়ে ফেলতে পারবেন না। আপনি যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি আপনি চিন্তা করেন, আপনি বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের ৩ দিক দিয়েই হচ্ছে ভারত, এবং ভারত আমার চেয়ে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী এবং সামরিক দিক থেকে সে পারমাণবিক অস্ত্রধারী। তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ নিঃসন্দেহে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে তার চেয়ে দুর্বল একটি রাষ্ট্র। তো এরকম তার আশেপাশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যখন তার ফরেন পলিসি প্রণয়ন করে, সেক্ষেত্রে তাকে অবশ্যই ইন্ডিয়া ফ্যাক্টর বলে একটা বিষয় মাথায় রাখতে হয়। একইভাবে আপনি যদি অন্য একটা ঘটনা উল্লেখ করা এখানে প্রয়োজন, যদি আপনি দেখেন ১৯৮৮ সালে ভারত তার কীভাবে মালদ্বীপের একটা তখন প্রেসিডেন্ট কাইয়ুম যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন সেখানে একটি সেনা অভ্যুত্থান রুখে দিতে ভারত তার নিজস্ব সেনাবাহিনী সেখানে পাঠায়, এবং সে সফলভাবে তার পক্ষের যে প্রেসিডেন্ট তাকে সে রক্ষা করতে সমর্থ হয়। তো তার মানে হচ্ছে এই অঞ্চলে আপনি যদি দেখেন নেপালের সাথে ভারতের যদি সম্পর্ক আপনি খেয়াল করেন, নেপালের লোকজন ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে, এবং নেপালের অর্থনীতি, রাজনীতি এবং সব কিছুর উপরে ভারতের স্পষ্ট এক ধরনের প্রভাব সেখানে আপনি দেখতে পাবেন। আপনি যদি আ শ্রীলঙ্কা দেখেন, সেখানে হচ্ছে ইতিহাস ঘাঁটলে দেখবেন যে সেখানে ভারতের একটা স্পষ্ট প্রভাব রয়েছে। এই যে প্রভাব, এটাকে আপনি যদি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যদি দেখতে চান, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে ইন্ডিয়া ডক্ট্রিন। অর্থাৎ ইন্ডিয়া তার আশেপাশের ভারত তার আশেপাশের রাষ্ট্রগুলোর বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে একটি প্রভাব বিস্তার করতে চায়, এবং এটাই স্বাভাবিক। আপনি ইউক্রেন রাশিয়ার সম্পর্ক দেখেন, আপনি মেক্সিকো এবং ইউএসের যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখেন। একইভাবে সেখানেও কিন্তু শক্তিশালী এবং দুর্বল রাষ্ট্রের মধ্যে যে একটা প্রভাব বিস্তার এর সম্পর্ক, সেটা কিন্তু আপনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন। এই যে সম্পর্ক বিশ্লেষণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কূটনীতি আলোচনা করার ক্ষেত্রে সবচেয়ে একটি ঘটনা আন্তর্জাতিক বিশ্লেষকরা বা কূটনীতিক বিশ্লেষকরা সামনে আনবার চেষ্টা করেন, সেটা হচ্ছে টুসিডাইটিস একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে স্টোরি অফ পেলোপনেশিয়ান ওয়ার। অর্থাৎ প্রাচীন গ্রিসে নগরাষ্ট্রগুলোর মধ্যে সাধারণত দুটো বিভেদ তৈরি হয়। অর্থাৎ দুটো লীগ ছিল সেখানে, একটা হচ্ছে এথেন্স নেতৃত্ব দিচ্ছিল, আর একটা হচ্ছে স্পার্টা নেতৃত্ব দিচ্ছিল, এবং সেখানে ২৭ বছর যাবৎ যুদ্ধ চলে, এবং দুইটা জোটই চেষ্টা করছিল ছোটো ছোটো নগরাষ্ট্রগুলোকে তার করায়ত্ত করা, তার অধীনে নিয়ে আসা। ঠিক এমন একটি ছোট রাষ্ট্র, সেটা হচ্ছে মেলোস, যেটাকে প্রভাবিত করার চেষ্টা করছিল শক্তিশালী এথেন্স। এথেন্স নানা দিক থেকে, সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে খুব এগিয়ে যাওয়া রাষ্ট্র ছিল, এবং সে খুব শক্তিশালী রাষ্ট্র ছিল। এবং তার পাশে ছিল হচ্ছে মেলোস। সে মেলোসকে বারবার হুমকি ধামকি দিচ্ছিল যে তুমি আমার জোটে চলে আসো, নাহলে তোমাকে আমি আক্রমণ করব। কিন্তু মেলোস দুর্বল রাষ্ট্র হিসেবে যে কাজটা করছিল, সে হচ্ছে বাস্তবতা বিবর্জিত একটা কাজ করছিল। বারবার বলছিল যে তুমি আমাকে হামলা করবে, আ সেটা তো আসলে ন্যায় নৈতিকতার বাইরে গিয়ে কাজটা করা হবে, এবং এর জন্যে আমি ঈশ্বরের কাছে বলব, আমি আল্লাহর কাছে বিচার দিব। এ ধরনের কথাবার্তা বলে আসছিল সে। এথেন্স তখন বলছিল যে, মেলোসকে বলছে যে, "দেখো, শক্তির রাজনীতিতে ন্যায় নৈতিকতার কোনো স্থান নেই। এখানে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমি আমার যেটা করা দরকার সেটা করব, এবং তুমি দুর্বল রাষ্ট্র হিসেবে তোমার কাজ হচ্ছে, ১ম এবং প্রধানতম কাজ হচ্ছে সহ্য করা।" এবং এই কথার পরেও মেলোস কিন্তু স্বাধীন থাকার চেষ্টা করলো, সে নীতি নৈতিকতা ধরে রাখার চেষ্টা করলো, এবং একটা পর্যায়ে এথেন্স কিন্তু তার উপরে হামলা করলো, এবং সে আল্টিমেটলি সেই মেলোস তার উপনিবেশ হিসেবে দখল করে নিল। এই ঘটনার মধ্য দিয়ে খুব স্পষ্ট যে যখন আপনি দুর্বল রাষ্ট্রে বসবাস করছেন, সেক্ষেত্রে আমাদের দেশে এক ধরনের রাজনৈতিক রেটরিক আছে ভারত বিরোধিতার। সেই ভারত বিরোধিতা আপনি করতেই পারেন রাজনৈতিকভাবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাডেমিকভাবে বিশ্লেষণ করলে আপনার বাস্তবতাটা, আপনি শক্তিমত্তার রাজনীতিতে আপনি ঠিক কোথায় অবস্থান করছেন, সেটা মাথায় নিয়েই আমাদের ফরেন পলিসি এবং কূটনীতি নিয়ে ভাবা উচিত এবং চিন্তাভাবনা করা উচিত।